এটা কি স্পষ্ট নয় যে তিনি একজন দেশদ্রোহী? মানে একদম উনি চান যে বাংলাদেশকে ধ্বংস হয়ে যাক। আজকে যে ফান্ডের টাকাটা বন্ধ করতে বলছে ওই টাকাটা কি টাইমের ব্যাংকের অ্যাকাউন্টে যেত নাকি? ওই টাকাতে যেত মানুষের আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15 প্লেয়ারদের ইয়ের জন্য। তিনি যে একজন ভণ্ড, একজন প্রতারক, এটা তিনি প্রমাণ করে দিয়েছেন। তিনি যে একজন রাষ্ট্রদ্রোহী, এটাই নিউজের মাধ্যমে প্রমাণ হয়েছে। মানে যখন আপনি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে যখন নিউজটা করেন, পুরোপুরি কতটা কনফিডেন্ট ছিলেন যে এটা আপনি একদম রাইট ওয়েতে আছেন? পুরোপুরি কনফিডেন্ট ছিলাম, কারণ আমিনুল ইসলাম বুলবুল আমার জীবনের একটা বড় অধ্যায় জুড়ে থাকবেন, কারণ তিনি কথায় কথায় আমার একটা নিউজ নিয়ে বারবার আলোচনায়। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ফিরিয়ে আনেন। যদি ওই নিউজটা নিয়েও আমার যথেষ্ট আছে যে ওই নিউজটা ঠিক ছিল, হয়তো শেষ মুহূর্তে ইনফরমেশনটা ভুল হওয়ার কারণে আমার নিউজটা ভুল হয়েছে, এবং যার কারণে আমি কিন্তু মাপও চেয়েছি, অ্যাপোলজিও করেছি। তবে এই নিউজটা ফাইল করার আগে যে নিউজ আমি জানিয়ে মানে পুরো পৃথিবীকে আমরা লিক করি যে আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কাছে ফান্ডিং বন্ধের মানে আবেদন জানিয়েছেন, এই নিউজটা করার আগে আমি কমপক্ষে 5 থেকে আরও অধিক বোর্ড ডিরেক্টর এবং অন্যান্য সবার সাথে কথা বলছি, এবং কথা বলার পরে পুরোপুরি সত্যতা পাওয়ার পরে, ডকুমেন্টস হাতে পাওয়ার পরেই আমি এই নিউজটা করি। কারণ আপনার বুঝতে হবে যে এই নিউজটা কিন্তু আমি ইন্টারন্যাশনালি ক্রিকবাজও করেছি। তিনি যদি সত্যি বলতেন তাহলে এতক্ষণে ক্রিকবাজ কিন্তু আমাকে ধরতে পারত। ক্রিকবাজ থেকে শুরু করে সবাই কিন্তু জানে যে তিনি মিথ্যা বলতেছেন। তবে আমি কিন্তু ইয়েতে বিচলিত হই নাই তিনি যে ভিডিও বার্তা দেখে, কারণ তিনি যে প্রকার মিথ্যা কথা বলেন তাতে ভিডিও বার্তা যে তিনি করবেন আমি জানতামই, এবং আমার বিশ্বাস ছিল যে কেউ না কেউ ডকুমেন্টসগুলো লিক করবে। কারণ যাদের মাধ্যমে আমি ডকুমেন্টস পেয়েছিলাম তাদের সাথে আমার একটা কথা ছিল যে মানে আমি যখন ডকুমেন্টস পাই তখন মানে আমি এই সব ডকুমেন্টস লিক করার ব্যাপারে না, বিকজ সোর্স আমি রিভিল করতে চাই না। আমার সোর্সকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি, অন্তত কিছু সোর্স তো হয়েছে, কিন্তু তারপরেও এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত ছিলাম। এবং সবচেয়ে বড় কথা মুন্না যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এই চিঠিটার মাধ্যমে বুলবুল তার সত্যিকার চরিত্র দেখিয়ে দিয়েছেন। তিনি যে একজন ভণ্ড, একজন প্রতারক, এটা তিনি প্রমাণ করে দিয়েছেন। তিনি এবং তার আশেপাশে সবাই যারা তাকে এখনও মনে প্রাণে ধারণ করেন, তারা যতই চেষ্টা করুন বুলবুলকে মহামানব বানানো পর্যায়ে, তিনি যে একজন রাষ্ট্রদ্রোহী, এটাই নিউজের মাধ্যমে প্রমাণ হয়েছে। আপনি তো এর আগে অনেকগুলো ওনারকেও নিয়েও সাক্ষাৎকার করেছেন বা করেছেন। এই যে চিঠিটার মধ্যে যে ফান্ডিংটা ব্যাপারে বাইরেও কিন্তু আরও কিছু তথ্য ছিল, মানে ওভারঅল যদি একটু বলতেন কী কী ছিল আর কি ওই চিঠিটার মধ্যে। সবচেয়ে বড় তথ্য ছিল যে তিনি বলেছে আইসিসিকে যে আইসিসি বাংলাদেশকে আইসিসি ইভেন্টে না নেয়। এটা কিন্তু মোটেই সারপ্রাইজিং না মুন্না, কারণ উনি তো একটা ওয়ার্ল্ড কাপ খেলতে দেননি। সেটাই, উনি তো জানি যে বাংলাদেশের ক্রিকেট যেন ধ্বংস হয়ে যায়। বাংলাদেশের ক্রিকেট ভালো থাকলে আমি একটা খেলার আপনার যেটা মনে করেন, আজকে তো বুলবুলের আগে পিছিয়ে তো আরও পেশেন্ট ছিল, ঠিক না? নাজমুল হাসান পাপনিও পেশেন্ট ছিল, তিনি কি আইসিসি করে চিঠি লিখছেন? এবার ফারুক আহমেদকে ফেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তিনি কি আইসিসি চিঠি লিখছেন? সো এটা হলো তার নিচু মানসিকতার বহিঃপ্রকাশ। মানে এরপরে আবার বিভিন্ন এই বোর্ডের বা সরকারের মধ্যেও কথা হচ্ছে যে সরকারকে যাতে চাপে রাখে বা সরকার এখানে ইনক্লুড হচ্ছে, বাট তার আমলটাও তো এই সরকারের মধ্য দিয়েই ছিল না। তার আমলটা এই সরকারের মধ্যে ছিল না, তার আমলটা ছিল মানে হ্যাঁ ইউনুস সাহেবের সরকারের মধ্যে। তখন তিনি তো ওটার ফায়দা নিয়েছিল। হ্যাঁ, তখন ওটা ফায়দা দিয়েছে। এখন উনি এই সরকারকে চাপে ফেলছে, মানে উনি কীভাবেই কথাটা বলেন, উনি নিজেই কথা বলছেন, আবার উনি নিজেই বলেন যে উনি আইসিসির সাথে কথা বলার এখতিয়ার ওনার কাছে নাই, এবং উনি নিজেই মেল করেন। মানে এটা কি দ্বিচারিতা নয়? মানে বুলবুলকে আপনি যদি বলেন যে বুলবুল আজকে মানে দুই ধরনের মুখোশ পরে থাকেন, এটা কি ঠিক? আমরা কি ভুল বলবো? আপনি যে কোনো একটা স্ট্যান্ডার্ড নেবেন। আমি যদি মনে তর্কের খাতে ভেবেই নিলাম বুলবুল খুব বাজেভাবে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছেন অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, যদি ওনার যে কথা, উনি এটা কোর্ট অফ আরবিট্রেশনে যাক, স্পোর্টস মানে ওই লতে যাক, উনি লয়ের মুখোমুখি হোক, সব কিছু হোক, এইভাবে প্রতিবার মানে বাংলাদেশকে ছোট করার, এটা নিয়ে উনার ভাবমূর্তি ছোট হচ্ছে না, পুরো বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ছোট হচ্ছে। পুরো পৃথিবীর কাছে কিন্তু উনি প্রমাণ করছেন যে উনি শুধু ছোট না, বাংলাদেশের ক্রিকেটকে উনি ছোট করার চেষ্টা করছেন। পুরো পৃথিবীকে হাসছেন যে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কীভাবে তার দেশ যেন আইসিসি ফান্ডিং না পায়, তার যে যেন কোনো আইসিসি ইভেন্ট না খেলতে পারে, এই ধরনের রিকোয়েস্ট করতে পারে। তিনি কি তার নিজের দিকটা দেখেন? তিনি কি আয়নায় নিজের চেহারা দেখেন? নিজের চেহারা দেখলে এই বুলবুল ভাইকে আমরা চিনতাম, ওই বুলবুল ভাইকে এটা নাকি? আমরা তো কেউ তাকে নিয়ে বাজে কথা বলতে চাই না, আমরা তো কেউ তাকে নিয়ে কোনো খারাপ কথাই বলতে চাই না। তিনি যখন আসছেন আমরা তাকে মাথায় তুলে রাখছিলাম, কিন্তু তার কর্মকাণ্ড এবং তার সব কিছুতে এটা কি স্পষ্ট নয় যে তিনি একজন দেশদ্রোহী?
আতিফ ভাই আরেকটা প্রশ্ন যদি করি যে আমরা নানা সময় দেখেছিলাম যে দুবাই কিংবা অস্ট্রেলিয়াতে যখন আমরা কেউ না কেউ যদি যেত সাংবাদিকরা, তখন বুলবুল ভাইয়ের সাথে দেখা হতো। বুলবুল ভাই তখন আসলে অনেক কথা বলতেন, তিনি আসলে কাজ করতে চান। তখনকার সভাপতি পাপন ভাই তিনি অনেক সময় সুযোগ দিতেন না, বা অনেক সময় তাকে যে আপনি ভুল বলছেন, কে বলছে আপনার কাছে সে শুনতে নাই? সুযোগ হ্যাঁ না না, কে বলছে এই কথা? তার কাছে বহুবার সুজনদাই বলছে, খালিদ মাহমুদ সুজন, যে আপনি আসেন, তিনি কাজ করবেন না, এটা তার ব্যাপার। না, ওটা বলতেছিলাম যে তাকে যে কাজে দেওয়া হয়তো তিনি ওই কাজটা নিতেন না, হ্যাঁ। তিনি ওটা না নিয়েও বিতর্ক সৃষ্টি করতেন। তাহলে কি মানে পাপন ভাইরা তখন ঠিক ছিল কিনা আসলে? পাপন ভাইয়া ঠিক ছিল কিনা জানি না, আমরা এখানে বুলবুল নিয়ে কথা বলতে, আমরা বুলবুলের মধ্যে থাকি। পাপন ভাইয়া ঠিক ছিল জানি না, তবে বুলবুল ভাই বাংলাদেশ ক্রিকেটটাকে মানে একদম উনি চান যে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাক। বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হলে ওনার তো কোনো অসুবিধা নাই, উনি তো অস্ট্রেলিয়া আরামে জীবন কাটাবেন। আজকে যে ফান্ডের টাকাটা বন্ধ করতে বলছে, ওই টাকাটা কি টাইমের ব্যাংকের অ্যাকাউন্টে যেত নাকি? ওই টাকা তো যেত বাংলাদেশের আন্ডার 19, আন্ডার 17, আন্ডার 15 প্লেয়ারদের ইয়ের জন্যে। দেখে উনি চান না বাংলাদেশে ক্রিকেট মানে বাংলাদেশের ক্রিকেট ডেভেলপ করুক। উনি কি চান যে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাক? বুলভাইকে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনি যেটা করবেন ভেবে চিন্তা করেন। আপনি বাংলাদেশে কিন্তু প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, আপনার প্রতিটি অ্যাকশন কিন্তু ক্রিকেট বিশ্ব কিন্তু অন্যভাবে দেখে। নিজেকে হাস্যকর বানান না, অলরেডি মিথ্যুক হয়ে গেছেন, সামনের দিনে কিন্তু হাস্যকর হয়ে যাচ্ছেন। এই যে আপনি একটু আগে বলছিলেন যে ওনার ভিডিও বার্তাটা দেখে আপনি আরো কনফিডেন্ট হয়ে গেছেন। আপনি চিঠিটাও লিক করেন নাই, কারণ হচ্ছে আপনার সোর্স আপনি লিক করবেন না, কিন্তু চিঠিটা ইতিমধ্যে চলে আসছে। এই যে যারা হচ্ছে আপনার প্রথম নিউজটা করার পর বা এই নিউজটা করার পরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমেন্টে বা আমরা যারা রিপোর্ট করেছি সেখানে তার পক্ষপাতিত্ব করলো, তাদের আজকে জবাবটা কি আসলে আপনার কাছে কি মনে হয়? আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তারা যে কথাগুলো বলছে ওটা হলো তাদের যে দর্শক আছে, তাদের যে পাঠক আছে, তারা তো অন্তত আমার নামটা জানছে। তাদের কথাটা পড়ার জন্য তো ডেলিসান পড়ছে, ক্রিকবাস পড়ছে, তা তো বিনা পয়সা আমার পিআরটা করে দিচ্ছে। আই রিয়েলি ওয়েলকাম দেম। আমি চাই তারা আমার বিরুদ্ধে আরও অনেক কথা বলুক, আমার পিআরটা বিনা পয়সা হয়ে যাক। আচ্ছা ভাই, শেষ প্রশ্ন, এটা হচ্ছে একদমই নিউজের বাইরে। ফুটবল বিশ্বকাপ চলতেছে, ফুটবল বিশ্বকাপের দামামা চলতেছে, আর্জেন্টিনা ব্রাজিল, ক্রিকেটের নিউজ খুব একটা সেভাবে মানুষ পাত্তা দিচ্ছে না, কিন্তু আপনার এই নিউজটা পুরো টক অফ দ্য টাউন। কী বলবেন আসলে, মানে একজন সাংবাদিক হিসেবে কী বলবেন? ভালো লাগছে ইন দ্য সেন্স যে আমি তো আসলে এখন মাঠে আগের মতো আসতে পারি না। মাঠে যেভাবে আগে 24 ঘন্টা থাকতাম ওইভাবে থাকতে পারি না। সেদিন আমি মাঠে ছিলাম এবং সেদিন বেশ কিছু ঘটনা ঘটে ওই দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে, যেগুলো দেখে আমার নিউজের মানে প্রথম উৎপত্তিটা ঘটে। সেদিন বোর্ডে মিটিং হয়, শিবন ভাইয়ের রুমে অনেক কিছু হয়, ওগুলো দেখে আর কি একটা নিউজ মানে ভালো লাগছে যে এই বয়সে আমার নোজ ফর নিউজটা এখনও মানে হারায় যায় না, আমার গন্ধটা শুকার এখনও ইয়েটা আছে, এবং দ্যাটস ওয়াই আই এম হ্যাপি উইথ মাই পারফরমেন্স। থ্যাংক ইউ।